প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। কাজী অ্যান্ড কাজী টি এর সৌজন্যে হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাইজা রাহলা। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে টাইফয়েড টিকা সংশয় নয় সুরক্ষা। দর্শক, আপনারা জানেন এরই মধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে বড় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রায় 5 কোটি শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। সরকার অবশ্যই সুরক্ষা নিশ্চিত করে তারপরে এই কর্মসূচি শুরু করেছে, তবে সাধারণ মানুষের মনে অনেক রকমের প্রশ্ন চলেই আসছে। এই টিকা কতখানি কার্যকারী হবে, কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে কিনা, ডোজ একটা ডোজে আসলে কাজ হবে কিনা, অথবা পরবর্তীতে আরও কোনো ডোজ দেওয়া লাগবে কিনা, অন্য কোনো রকমের সমস্যা এই টিকার সাথে আসবে কিনা, এবং তার থেকেও বড় ব্যাপার, যেই টিকা দান কর্মসূচিটি সম্পূর্ণ বিনা খরচে করা হচ্ছে, এই টিকা বিনা খরচে দিতে গিয়ে এর মান কতটুকু সুরক্ষিত রাখা যাচ্ছে, এরকম অনেক প্রশ্ন চলে আসছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে আমাদের অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন, বিভাগীয় প্রধান, প্যারাসাইটোলজি বিভাগ, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম। ডক্টর জামাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাতে চাই আমাদের আজকের এই হ্যাপেনিং পয়েন্টে। জি, আপনাকে স্বাগত। আমরা জানি যে আমরা বলবো যে ইতিহাসে একটা সবথেকে বড় টিকাদান কর্মসূচি এবং খুবই কার্যকরী হবে যদি আসলে আমরা সাকসেসফুলি এটাকে করতে পারি, সেটা হচ্ছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। 5 কোটি শিশুকে দেওয়ার চিন্তা আছে বা পরিকল্পনা আছে সরকারের। অনেক রকমের যে আমি প্রশ্নগুলো বলছিলাম যে সাধারণ মানুষের মনে অনেক রকম প্রশ্ন আসছে, আপনার কাছ থেকে প্রথমে যে ব্যাপারটি নিয়ে জানতে চাই সেটা হচ্ছে যে সবার প্রথমেই যখন এই কর্মসূচি বা টিকার কথা আসছে সবাই ভাবছে পার্শ্ব প্রতিক্রিয়া, কী ধরনের সাইড ইফেক্ট হতে পারে বা আদৌ হতে পারে কিনা, অথবা যাতে না হয় সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? ধন্যবাদ। প্রশ্নটি অবশ্যই আসতে পারে, যেহেতু বাচ্চাদের ব্যাপার। আমরা বাচ্চাদের প্রতি বিশেষ নজরদারি দিই যে কোনো চিকিৎসা ক্ষেত্রে, বিশেষ করে যখন সুই ফোটানো জাতীয় কোনো একটা চিকিৎসা বা কোনো একটা প্রিভেন্টিভ কিছু একটা আমরা চিন্তা করি। প্রথমে বলে রাখি যে আমি নিজে একজন ভাইরোলজিস্ট, আমি ইমিউনোলজিস্ট, এবং বলা যেতে পারে যে আমি এই বিষয়ে পড়ালেখা করেছি। আমি আমার যে 2 বাচ্চা, ছোট বাচ্চাটিকে এনরোল করেছি আমি নিজে, কারণ আমি ইচ্ছুক। আর বড় বাচ্চাটিকে এনরোল করতে পারিনি কারণ সে ক্লাস 10-এ পড়ে। ধন্যবাদ। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা মানে সাধারণ জনগণের যে কিছু প্রশ্ন থাকবে, এটা খুবই স্বাভাবিক। প্রশ্ন থাকছে এই কারণে যে অনেকগুলি ব্যাপার চলে আসে যে এটি বিনামূল্যে, এটি ইনজেক্টেবল, মানে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। তো এই ব্যাপারগুলি আসলে চলে আসছে করোনার সময়। আমাদের ভ্যাকসিন নিয়ে একটি বিরূপ প্রতিক্রিয়া ছিল, মিশ্র প্রতিক্রিয়া ছিল, এবং বিভিন্ন রকমের গুজব বা রটনা বা যাই হোক সত্য ঘটনা, নানা রকম কিছু মিশ্র অবস্থা ছিল। তো সেই জন্যই আসলে এই প্রশ্নগুলি আমাদের মধ্যে চলে আসলো। তা আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই ভ্যাকসিন যেটি এখন সরকার জনগণের জন্য নিয়ে এসেছে, এবং মাস ভ্যাকসিনেশন বলা যায়, যে 5 কোটি শিশুকে টাইফয়েড ভ্যাকসিনেশন করা হবে। এটি কিন্তু আমরা বাচ্চা জন্ম হওয়ার পর আমরা যে বাচ্চাদের যে টিকাগুলি দেওয়াই সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ফ্রি যে টিকাগুলি দেই, সেটারই একটা অংশ। এবং এইটার পরবর্তীতে এই সামনে যে ইপিআই প্রোগ্রাম আসবে সেটাতে এটা ইনক্লুড হবে। এখন সরকারের যে চিন্তা সেটি হচ্ছে, জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই ভ্যাকসিনেশনটা যদি আমি ব্যাপক আকারে বাচ্চাদের মধ্যে দিতে পারি, তাহলে আমার ইপিআই যে বিস্তৃততা, সেখানে লোডটাও কিছুটা কমে আসবে। সেক্ষেত্রে আমি আমার জনগণের একটা বড় অংশ, সেটা হচ্ছে 9 মাস থেকে 15 বছর বাচ্চাদের একযোগে এই 18 দিনে আমি অ্যাক্সেস করে তাদেরকে ভ্যাকসিনেশন করতে পারবো। আসলে এইটা একটা মহৎ উদ্যোগ এবং খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার। এই ভ্যাকসিনটি কিন্তু সত্যিকার অর্থে বিনামূল্যে বলতে যেটি বোঝাচ্ছে, আমরা বাচ্চাদের যে ইপিআই বা সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে টিকাগুলি দেই, সেগুলি যেভাবে বিনামূল্যে দেওয়া হচ্ছে, এটাও ঠিক একই রকম ভাবে বিনামূল্যে দেওয়া হচ্ছে। কিন্তু সরকার এই ভ্যাকসিনগুলি বিশ্বের বাইরে যে প্রোডাকশন করে, যারা উন্নত বিশ্বে রিনাউন্ড কোম্পানিগুলি, ট্রাস্টেড কোম্পানিগুলি, তাদের কাছ থেকে কিনে অথবা দাতা সংস্থাদের মাধ্যমে কিনে জনগণের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করেছে। এটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, আমার কাছ থেকে বিনামূল্যে। আমি যখন রিসিভ করবো আমাকে কোনো পে করতে হচ্ছে না, কিন্তু সরকার কিন্তু পে করছে। ডক্টর জামাল উদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই উত্তরের জন্য। যেই ব্যাপারটা একটু জানতে চাই যে যখন আসলে যেটা আমরা বলছি যে ইপিআইয়ের যে টিকা আছে সেই শিডিউলের আন্ডারে একটা সময় এই টিকাটাও চলে যাবে, যখন ছোট একটা বাচ্চাকে টিকা দেওয়া হয় তখন কিন্তু কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন জ্বর হতে পারে বা এই ব্যাপারগুলো নিয়ে বাবা মারা জানেন।
এখন যখন এই টাইফয়েডের টিকা দেয়া হচ্ছে, আমরা যেই বয়সটাকে বলছি, টিকা ওনারা 1 ডোজ দিয়ে যখন বাড়িতে যাবেন তখন কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এ ব্যাপারে যদি একটু বলতেন আমাদের সাধারণ দর্শকদের জন্য, তাহলে ওনারাও প্রস্তুত থাকতে পারতো। আদৌ কি জ্বর আসতে পারে কিনা অথবা কোনো রকমের ব্যথা হতে পারে কিনা, এগুলো নিয়ে যদি একটু বলতেন। বাচ্চা জন্মের পর আমরা যে শিডিউলটা করে দিই, যত দ্রুত সম্ভব আমরা এই যক্ষ্মার ভ্যাকসিনটা দিই এবং পরবর্তীতে বাচ্চাকে নিকটস্থ টিকাদান কর্মসূচিতে বা টিকাদান কেন্দ্রে যেতে বলি। সেখানে যেভাবে বাচ্চাদেরকে টিকা দেওয়ার আগে সেন্সিটাইজ করা হয়, মানে তথ্যগুলি দেওয়া হয় যে আপনার বাচ্চার টিকা দিচ্ছি, টিকা দেওয়ার পরে জ্বর আসতে পারে, জায়গাটা একটু লালচে হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। টিকা যখন আমি দিব এই ছোট ছোট সমস্যাগুলো আমি এড়িয়ে যেতে পারি না। যখন আমি মুখে দেই তখন এই প্রবলেমটা থাকে না, তারপরেও কিছু কিছু প্রবলেম থেকে যায় ওরাল যে ইনজেক্টেবল বাদে যেই ভ্যাকসিনগুলি আছে। তো এই ক্ষেত্রেও সেম ছোট ছোট যেই জিনিসগুলি আমাদেরকে মেনে ভ্যাকসিন দিতে হয়, ইপিআই বা বাচ্চাদের যে শিডিউলটা আমরা কমপ্লিট করি, হুবহু একই রকম সমস্যা। এছাড়া এটাতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো ইতিহাস এখন পর্যন্ত নেই, যেহেতু এটি সেফ এবং ইপিআই ভুক্ত একটি টিকা। সকলকেই যারা এই বয়সের আওতায় পড়বে এবং যারা এই বয়সের আওতায় পড়বে না, তারা ভবিষ্যতে বা সামনে ইপিআই কর্মসূচিতে টিকাটি গ্রহণ করতে পারবে এবং নিঃসন্দেহে এটি আমাদের জন্য অবশ্যই একটি স্বাস্থ্যকর একটা স্বাস্থ্য প্রিভেন্টিভ এবং রোগ প্রতিরোধমূলক একটা ব্যবস্থা গড়ে উঠবে ইনশাআল্লাহ। যে শিশুগুলো এই বয়সের মধ্যে পড়ছে কিন্তু এরই মধ্যে তারা হয়তো টাইফয়েডে ভুগেছে, তাদের ক্ষেত্রে কি এই টিকাটি প্রযোজ্য হবে? তারাও কি এই টিকার মধ্যে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করবে কিনা বা নেবে কিনা? আচ্ছা, এখন যারা ইতিমধ্যে টাইফয়েডে আক্রান্ত হয়েছে অথবা কিছু কিছু প্যারেন্টসরা যারা প্রাইভেটলি নিজ উদ্যোগে ভ্যাকসিনটি কিনে দিয়েছে এবং ভ্যাকসিনটির প্রাইস আপনারা হয়তো জানেন প্রায় 2,500 টাকা। তো সেই 2,500 টাকা মূল্যমানের ভ্যাকসিনটা যারা দিয়েছে এবং যারা ইতিমধ্যে এই টাইফয়েডে আক্রান্ত হয়েছে তাদের জন্য প্রযোজ্য। কারণটি কি? কারণ হচ্ছে যে ভ্যাকসিনটি উনি নিয়েছেন সেটির কোল্ড চেইন মেনটেন করা, মানে যেটাকে আপনার গুণগান অক্ষুণ্ণ রাখার জন্য যে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা, প্রোডাকশন থেকে শুরু করে একেবারে টিকা দেওয়া পর্যন্ত, এটি কিন্তু প্রাইভেটলি করাটা খুবই দুঃসাধ্য এবং এটি শুধুমাত্র সরকারের পক্ষেই সম্ভব। এবং ভ্যাকসিনের ক্ষেত্রে এই কোল্ড চেইন মেনটেন করা প্রাইভেটলি অনেকটাই দুরূহ কাজ এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লাগেজ প্রোডাক্ট চলে আসে যেগুলি কোল্ড চেইন মেনটেন করা হয় না, যেগুলি আসলে ভ্যাকসিন আপনার পটেন্সি থাকে না। ভ্যাকসিন দিলেও হয়তোবা আপনার এই টাইটার আসে না বা আমার রোগের রোগ প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি হয় না। অতএব যারা আক্রান্ত হয়েছে অথবা যারা ইতিমধ্যে টিকাটা নিজ উদ্যোগে এবং ব্যক্তিগতভাবে দিয়েছেন, তারাও আপনার নিঃসন্দেহ ভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন এবং এতে আপনার উপকার হবে, কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। জি, ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরও শুনবো আপনার কাছ থেকে, তবে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, কাজী অ্যান্ড কাজী টিয়ের সৌজন্যে হ্যাপনিং পয়েন্ট দেখছেন। ছোট্ট একটি বিরতি নিয়ে ফেরত আসছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। কাজী অ্যান্ড কাজী টিয়ের সৌজন্যে হ্যাপেনিং পয়েন্টে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাইজা রাহলা। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে টাইফয়েড টিকা সংশয় নয় সুরক্ষা। এ বিষয়টি নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন, বিভাগীয় প্রধান, প্যারাসাইটোলজি বিভাগ, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম। ডক্টর জামাল উদ্দিন, আপনাকে আরও একবার আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। আমরা টাইফয়েডের টিকা নিয়ে কথা শুনছি আপনার কাছ থেকে। যখন আসলে এই প্রোগ্রামের আওতায় কোনো একজন স্কুলের বাচ্চা টিকা নিচ্ছে, এরপরে তার বাবা মাদের কাছে কী ধরনের প্রত্যাশা থাকবে? পরবর্তীতে কি আসলে ওনারা আর কখনো টাইফয়েডে আক্রান্ত হতে পারেন কিনা, নাকি একেবারেই হওয়ার সম্ভাবনা থাকবে না? এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। আমি একটু সংক্ষেপে বলি। সেটি হচ্ছে এই টাইফয়েডের 3 ধরনের টিকা থাকে। 3 ধরনের টিকার মধ্যে যেটি নির্বাচিত হয়েছে এটি হচ্ছে সর্বাধুনিক এবং সর্বোৎকৃষ্ট প্রযুক্তির একটি ভ্যাকসিন, যেটিতে আপনার একটু মডিফাই করা হয়েছে এবং এটিতে জীবাণুর
লাইভ বা জীবিত কোনো জীবাণুটি ইউজ করা হচ্ছে না, জীবাণুর একটা অংশ বিশেষ এটিতে কম্বিনেশন একটা প্রক্রিয়ায় এটিকে প্রস্তুত করা হয়েছে, এবং এইটি যেভাবে প্রস্তুত করা হয়েছে সে অনুযায়ী 5 থেকে 7 বছর টিকা দেওয়ার পর টাইফয়েডে আক্রান্ত হবে না বাচ্চা। তো আমাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন স্টাডিতে দেখেছি আমাদের যে বাচ্চারা সবচেয়ে বেশি আক্রান্ত হয় এবং টাইফয়েড আক্রান্ত হয়, এবং শিশু মৃত্যুর হারও কিন্তু আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে শুধুমাত্র টাইফয়েডের জন্য বেশি। তো একবার টিকা দেওয়ার পরে 5 থেকে 7 বছর তা নিশ্চিন্ত থাকা যাবে ইনশাআল্লাহ যে টাইফয়েডে আক্রান্ত হবে না। এবং টিকা দেওয়ার পরবর্তীতে এই যে অংশে টিকা দেবে সাধারণত এটি ইন্টারমাসকুলার মানে মাংসপেশিতে দেওয়া হয়, চামড়ার নিচে দেওয়া হয় না, সেজন্য পেইন যেটি হয় সেটিও কিন্তু অল্প হবে, এবং এটি নির্দিষ্ট স্থানে শুধুমাত্র হাতের ডানে অথবা বাম হাতের মাংসপেশিতে দেওয়া হয়, এটি উরুতে অথবা আপনার পশ্চাৎদেশে এটি এই ইঞ্জেকশনটি দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে আপনার পেইনলেস অনেকটা হবে এবং বাচ্চা সুরক্ষিত থাকবে। জি, আপনি যেটা বললেন যে একবার টিকা দেওয়ার পরে 5 থেকে 7 বছর পর্যন্ত তার টাইফয়েড হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে। 5 থেকে 7 বছর হয়ে গেলে তখন কি আপনারা পরামর্শ দেন যে উনি আবারও এই টিকা নেবেন? সেটা হয়তো সরকারি পর্যায়ে যদি নাও হয়, সেটা কি তাহলে প্রাইভেট পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে উনি নেবেন কিনা? আচ্ছা, টিকাটা কিন্তু আপনার সারা বিশ্বব্যাপী দেওয়া হচ্ছে না। কাদেরকে টার্গেট করা হয়েছে? যাদের আপনার হাইজিন প্র্যাকটিসটা আসলে দুর্বল। তা আমরা সাউথ ইস্ট এশিয়াতে আমাদের কিন্তু হাইজিন প্র্যাকটিস যেটা বলা হয় যে আমাদের এই মানে নিজেকে সুরক্ষিত রাখার যে প্রক্রিয়াগুলি, আমরা কিন্তু অনেকটাই দূরে, এবং আমাদের স্কুল কলেজের সামনে বিভিন্ন রকম ভাবে এই লোভনীয় এবং আপনার এই ইনফেক্টেড খাবারগুলি আমাদের বাচ্চারা গ্রহণ করে। তো স্বাভাবিকভাবে যখন একটা বাচ্চা 5 থেকে 7 বছর টাইফয়েড থেকে দূরে থাকবে, পরবর্তীতে সে অ্যাডাল্ট হলে তার অনেকটাই হেলথ এডুকেশনের মাধ্যমে নলেজ আসবে, এবং পরবর্তীতে হয়তোবা সে সেফ থাকবে। কারণ এটি হচ্ছে আপনার যেহেতু সংক্রামক রোগ, আমি সেফ থাকলে পরবর্তীতে আর হবে না। তারপর যে সিদ্ধান্ত নেবেন ফিজিশিয়ান, যদি কখনো সে কোনো একভাবে আক্রান্ত হয় সেক্ষেত্রে ফিজিশিয়ান কিন্তু সিদ্ধান্ত নেবে। তো আমরা বারবার উৎসাহ দিচ্ছি এই কারণে যে টিকার মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে প্রতিরোধ করে তোলেন। আক্রান্ত হলে ফিজিশিয়ান বা চিকিৎসক কিন্তু চিকিৎসাও করতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন, এই জন্য যে সকল অ্যান্টিবায়োটিক এই টাইফয়েডের জন্য ব্যবহৃত হচ্ছে সেগুলি কিন্তু ধীরে ধীরে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এবং আমরা অদূর ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের একটা বড় ধাক্কায় পড়তে যাচ্ছি। সেক্ষেত্রে যদি টাইফয়েডের আমরা কন্ট্রোল করতে না পারি, ব্যাপক সংখ্যক শিশু মৃত্যু কিন্তু ঘটতে পারে। শুধুমাত্র শিশু মৃত্যুর হার কমিয়ে আনার জন্য এবং টোটাল স্বাস্থ্যের ঝুঁকিটা কমিয়ে আনার জন্য বাচ্চাদের টার্গেট করে এই টিকাটা দেওয়া হয়েছে, টিকার প্ল্যান করা হয়েছে। এবং 9 মাস থেকে 15 বছর, এখানে 9 মাসের আগে যে অংশটা বাচ্চারা তারা কিন্তু আপনার ইপিআই কর্মসূচিতে পরবর্তীতে পেয়ে যাবে। আর 15 বছরের পর যদি কেউ দিতে চায় তাহলে তাকে ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে। যেটা আসলে বড়রা যখন এই টিকা দিতে চাবে, যেটা আপনি বলছেন যে ব্যক্তিগত পর্যায়ে দিতে হবে, কোনো একজন অ্যাডাল্ট উনি যদি নিজের থেকে দিতে চান, উনার জন্য কি সরকারি কোনো ব্যবস্থা আছে কিনা যে উনি হয়তো সেই টিকাটি বিনামূল্যে দরকার নেই, কিন্তু উনি সরকারি কোনো একটি সেন্টার থেকে নিলেন, এরকম কোনো সুযোগ সুবিধা আছে কিনা? কিছু কিছু সংস্থা যারা আপনার সরকারি সংস্থা যারা আপনার বিভিন্ন রকমের টিকা কিন্তু বিভিন্ন ইয়ার রাউন্ড দ্য ইয়ার দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার সরকারি ব্যবস্থাপনায় আসলে এই ব্যবস্থাপনাটা আছে। এর বাইরে যদি কোনো অ্যাডাল্ট বা মানে মধ্যবয়সী অথবা বৃদ্ধ অবস্থায় কেউ যদি আপনার এই টিকাটা নিতে চায় তাহলে তাকে ব্যক্তিগত উদ্যোগে আপনার কোনো একটি ভ্যাকসিনেশন হয় এই ধরনের কোনো একটা সেন্টারে গিয়ে তাকে পারচেস করে তারপর নিতে হবে। এর জন্য বয়স্কদের জন্য আসলে এই মুহূর্তে ব্যবস্থাপনা নেই। আপাতত সরকারের টার্গেট হচ্ছে 5 কোটি বাচ্চাকে এই ভ্যাকসিনেশনের আওতায় এনে তাদের সুরক্ষার ব্যবস্থা করা। জি, আমরা কোভিডের ভ্যাকসিনের যে অভিজ্ঞতা আছে সেটা একটা আসলে অনেক দীর্ঘমেয়াদী প্রকল্প ছিল এবং অনেক দিন ধরে চলেছে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়াটি। তারপরে কিছু কিছু মানুষের আসলে কিছু নেগেটিভ অভিজ্ঞতা হয়েছে এবং তাদের ধারণা টিকার ব্যাপারে তাদের কিছু ভুল ধারণাও তৈরি হয়েছে। অনেকে মনে করেন যে এটা আসলে দরকারই নেই বা কেন দরকার, অথবা এই টিকা না দিয়ে অন্য টিকা দিলে ভালো হবে কিনা, এরকম অনেক ব্যাপার নিয়ে অনেক রকমের ভ্রান্ত ধারণা আছে। কিভাবে আমরা আসলে এই টিকাটি যে একেবারে কোনো বিপদ ঘটাবে না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো আরও বড় কোনো বিপদ হবে না, এই ব্যাপারে তাদেরকে ধারণাটা আমরা কিভাবে দিতে পারি, আপনি কি মনে করেন? আচ্ছা, বিভিন্ন রকম ভাবে আমাদের ফিজিশিয়ান বা আমরা স্বাস্থ্যকর্মী যারা আছে তাদেরকে আমাদের এই দায়িত্বটা নিতে হবে। আমরা যে বাচ্চা হওয়ার পর যে টিকাগুলি দেই সেগুলিতে কি তারা কোনো প্রকার সমস্যায় পড়ে কিনা,
প্রথমে জিজ্ঞেস করতে হবে সেইগুলি তো বিনামূল্যে দিচ্ছে সরকার, সেগুলিতে আপনার কোনো আপত্তি আছে কিনা। যদি সেইগুলিতে আপত্তি না থাকে তাহলে এইটাতে কোনো আপত্তি করার কোনো কারণ নেই। সেখানে যে ডিপিটিটি এমপি আমরা সংক্ষেপে 5টি এবং পরবর্তীতে হেপাটাইটিস বি এবং এখন যেটি হবে টাইফয়েডটা ইনক্লুড হবে, ঠিক সেটিরই একটা অংশ আপনাকে অগ্রিম দেওয়া হচ্ছে। এতে আসলে অন্য কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই। এটি ইপিআই ভুক্তই একটি ভ্যাকসিন, যেটি ইপিআই তে পরবর্তীতে সব বাচ্চারাই সবসময় যারা জন্মগ্রহণ করবে তারা পেয়ে যাবে। এখন যেটি হচ্ছে একটা সুযোগ দেওয়া হয়েছে সবাইকে, ভ্যাকসিনেশনের আওতায় সরকার খরচ বহন করবে, আপনি শুধু ভ্যাকসিনটা গ্রহণ করবেন এবং নিশ্চিন্তে গ্রহণ করতে পারেন, যেহেতু আপনার ভ্যাকসিনটি ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে WHO প্রি কোয়ালিফাইড, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্টিফাইড এবং অনেক বিশ্বের অনেক অনেক দেশে কিন্তু আপনার এটি সফল হয়েছে। বলা যেতে পারে যে নেপালে আপনার এই টাইফয়েডের সংক্রমণ ব্যাপক হারে কমে গিয়েছে। এছাড়াও আপনার পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, ভুটান, মালদ্বীপ এবং ওই সাউথ আফ্রিকার ম্যাক্সিমাম দেশে কিন্তু আপনার এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা চালু আছে। এটির সাথে করোনার ভ্যাকসিনের কোনো প্রকার যোগসাজশ বা সংশ্লেষ নেই। জি, আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমি একটু অন্য ধরনের একটা প্রশ্ন করতে চাই সাধারণ দর্শকদের জানানোর জন্য। কিছুদিন আগে আমরা কিন্তু আরও একটি ভ্যাকসিন, কিশোরী নারীদের জরায়ুর ক্যান্সার প্রতিরোধের জন্য একটা ভ্যাকসিন আমরা স্কুলের ক্যাম্পেইনের মাধ্যমে দিয়েছিলাম। সেখান থেকে আসলে সফলতার হার কতটুকু বা কত ভাগ শিশুরা আসলে এগিয়ে এসেছিল টিকা নিতে, বা কারোর মনে কোনো ভুল ধারণা ছিল কিনা বা কেউ পিছিয়ে গিয়েছে কিনা, এ ব্যাপারে খুব সংক্ষেপে যদি আপনার অভিজ্ঞতা আমাদেরকে বলতেন। আচ্ছা, এইচপিভি যেটি আমরা জ্বরের মুখ ক্যান্সার প্রতিরোধ করার জন্য আমরা টিকার একটা ব্যবস্থাপনা হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেটি কিন্তু আপনার এই গাইনোকোলজি বিভাগ থেকে, আউটডোর থেকে অথবা ইনডোর থেকে প্রতিনিয়ত চিকিৎসকগণ রোগীকে পরামর্শ দিয়ে থাকে যে আপনি এই টিকাটা নিয়ে নেন। এবং টিকা যারা এই টিকাগুলি নিচ্ছে তারা কিন্তু বছরব্যাপী এটি নিচ্ছে। তো যখনই সরকার এরকম একটা প্রোগ্রাম আয়োজন করেছে, ব্যাপক মানে ভাবে সাড়া পড়েছে এবং যারা আপনার এই বিষয়ে সচেতন, অন্ততপক্ষে সচেতন মা বাবা যারা আছেন তারা কিন্তু এতে অংশগ্রহণ করেছে। এবং ভ্যাকসিনেশনের যে পরবর্তী প্রভাব সেটি কিন্তু তৎক্ষণাৎ পাওয়া যায় না, এটির একটা নির্দিষ্ট ডিউরেশন পরে আমরা প্রকোপের হারটা কতটুকু কমে আসছে সেটা কিন্তু গবেষণার মাধ্যমে প্রকাশ পাবে। এবং যেহেতু এটি নিয়মিত একটি চিকিৎসা পদ্ধতি প্রতিরোধ করার জন্য, এবং গাইনোকোলজিস্টরা বেশিরভাগ সময় এটিকে অ্যাডভাইস করে থাকেন, তারা কিন্তু আপনার এটিকে বেশ উৎসাহিত করেছেন। এবং আমরা যারা চিকিৎসক আছি আমরাও কিন্তু এটিতে উৎসাহ দিয়েছি। এবং ভ্যাকসিনেশনের প্রতি আসলে আমরা ভ্যাকসিনেশন প্রক্রিয়াতে আমাদের যারা আমরা বিশেষভাবে এই ফিল্ডে কাজ করি, এছাড়াও কিন্তু সাধারণ ফিজিশিয়ান যারা আছে বা অন্য বিষয়ে ফিজিশিয়ান তারাও কিন্তু উদ্বিগ্ন থাকে। এটা স্বাভাবিক, এটাকে মেনে নিতে হবে, যেহেতু একটা ইনজেকশনের প্রক্রিয়ায় আমি একটা প্রতিরোধ নিচ্ছি। আর সরকারের প্রতি আস্থা রাখতে হবে, এই কারণে সরকার কিন্তু হুট করে আপনার এই সিদ্ধান্তই এখন নেয়নি, যে এটি কিন্তু একটা লম্বা প্রক্রিয়া, অনেক কাঠখড় পুড়িয়ে অনেক ফাইল অনুমোদনের পরে আলটিমেটলি সরকার সমর্থ হয়েছে এই প্রোগ্রামটি হাতে নিয়েছে জনগণের মাধ্যমে এই সেবাটি ছড়িয়ে দেওয়ার জন্য। অতএব আপনাকে আস্থাশীল থাকতে হবে, আপনাকে সেন্টারে আসতে হবে, বাচ্চাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং টাইফয়েড থেকে আপনাকে বাচ্চাকে সুরক্ষিত রাখতে হবে। কারণ আমি আবারও বলছি যে টাইফয়েড আক্রান্ত হওয়ার হার কিন্তু বাংলাদেশে অনেক বেশি, প্রায় 61% এরকম একটা সমীক্ষায় দেখা গিয়েছে। ওখানে বেশিরভাগ মৃত্যু কিন্তু টাইফয়েডে হচ্ছে, এবং টাইফয়েডের জন্য যে চিকিৎসা পদ্ধতি অ্যান্টিবায়োটিক সেগুলো কিন্তু ধীরে ধীরে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক কাজ করছে না। অতএব আমাকে প্রতিকারের চেয়ে প্রতিরোধী শ্রেয় অন্ততপক্ষে টাইফয়েডের ক্ষেত্রে সেটি সরকার অনুধাবন করেছে জনগণের জন্য, এবং জনগণকে এতে সরকারকে সহায়তা করতে হবে, এতে রেজিস্ট্রেশনে ইনক্লুড হতে হবে। আপনি যদি ভ্যাকসিন না দেন সরকারের কোনো প্রকার লস নেই, কিন্তু আপনি যদি ভ্যাকসিন দেন এটি আপনার সম্পূর্ণ লাভ অর্থনৈতিকভাবে এবং আপনার বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষেত্রে। ধন্যবাদ। জি, ডক্টর মোহাম্মদ জামালউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে আমাদের এই অনুষ্ঠানে এসে যে টাইফয়েড টিকা নিয়ে অনেক রকমের সংশয় থাকে সাধারণ মানুষের মনে, সেগুলোকে পরিষ্কার করার জন্য অনেক রকম তথ্য দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কাজী অ্যান্ড কাজী টিয়ের সৌজন্যে আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।